আজকের ভিডিওর সঙ্গে দুটো ঘটনা ফ্রি। গল্প নয়, ঘটনা ডার্ক ওয়েব নিয়ে। কিন্তু এই ডার্ক ওয়েব কি? গায়ে দেয়, মাথায় মাখে? সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে এটা ভালো করে বুঝিয়ে আপনাকে বলা উচিত হোয়াট এক্স্যাক্টলি ইজ ডার্ক ওয়েব। না হলে এই দুটো ঘটনা আপনি একদমই বুঝতে পারবেন না। আপনার টাইটানিক দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই মনে আছে, বিকজ অফকোর্স when I was growing up it was a sensation. এখনও ছবিটা প্রচুরবার আমরা দেখি, তাই তো? টাইটানিকে যখন আইসবার্গটাকে দেখা গিয়েছিল, জাহাজের ক্যাপ্টেন কি ভেবেছিল, ওইটুকু তো আইসবার্গ, ঠিক আমরা পার করে বেরিয়ে চলে যাব, তাই না? এত বড় জাহাজ, ওইটুকুনি একটা আইসবার্গের দ্বারা যে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা তারা কল্পনাও করতে পারেনি। কিন্তু দ্যাট ওয়াজ জাস্ট দ্য টিপ অফ দি আইসবার্গ। জলের তলায় যে সুবিস্তৃত আইসবার্গ রয়েছে সেটার কথা কিন্তু তখন টাইটানিক শিপে চালক হোক, ক্যাপ্টেন হোক, কেউ ভাবেনি। ঠিক এই আইসবার্গের মতন হচ্ছে ইন্টারনেটের দুনিয়া। সারফেসে, জলের ওপরে যতটুকুনি আপনি দেখছেন তার থেকে অনেক বেশি রয়েছে জলের নিচে। যেটা জলের ওপরে রয়েছে সেটাকে বলা হয় সারফেস ওয়েব, যেখানে আমরা বেসিক্যালি প্রতিনিয়ত সার্চ করে থাকি জিনিসপত্র। আর যেই পোর্শনটা দেখা যায় না, সেখানে যে কি কি লুকিয়ে রয়েছে সেটা আমার আপনার কল্পনাতীত। আছে এমন কিছু অলিগলি, আছে এমন কিছু বাড়ি, এমন কিছু দোকান যেখানে এমন কিছু নেই যেটা গোটা বিশ্বে পাওয়া যায় না। গোটা পৃথিবী জুড়ে অনেক ক্রেতা বিক্রেতা ঘুরে বেড়ায় সেই অচেনা পথে। আজকের ঘটনা দুটো এমনই একটি অন্ধকার রাস্তার সঙ্গে জড়িত, যেটা হয়তো আপনার কাছে, আমার কাছে খানিক অবিশ্বাস্য। So first let me tell you about the 3 layers of the internet: surface web, deep web and dark web. নামের মতনই অতল গভীর অন্তর্জালের এই শেষ দুটো পার্ট, অর্থাৎ deep web and dark web. Dude, this is dark web. What's dark web? I think you should stop. Oh, God. Out of there right now! Please, leave us alone! Get out of there right now! I can hear you. Are you still there? I can't see you. যেই ইন্টারনেট আপনি ব্যবহার করি সেটা হচ্ছে টিপ অফ দি আইসবার্গের মতন। এটাকে বলা হয় সারফেস ওয়েব, আর এটাকে অ্যাক্সেস করার জন্য ইউজ করা হয় নানান সার্চ ইঞ্জিন, অর্থাৎ ইয়াহু, গুগল এটসেট্রা। কিন্তু এই সব সার্চ ইঞ্জিন দিয়ে ইন্টারনেটের যতটা অংশ আমরা ব্যবহার করি, ট্রাস্ট মি, দ্যাট ইজ জাস্ট 10% অফ দি এন্টায়ার নেট স্পেস। ইনফ্যাক্ট আমরা যা যা ওয়েবসাইট ইউজ করি, শপিং অ্যাপস হতে পারে, শপিং ওয়েবসাইটস হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, এই প্রত্যেকটা জিনিস ইজ অ্যাকচুয়ালি 10% অফ দ্যাট ইন্টারনেট স্পেস। এবার আপনার মাথায় প্রশ্ন আসবে, তাহলে বাকি 90% কি? বাকি 90% হলো ডিপ ওয়েব। ডিপ ওয়েব হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সেই অংশ যেখানে হিডেন ফাইলস থাকে, যেটা লোকানো থাকে, স্ট্যান্ডার্ড ওয়েবসাইট ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা থাকে না। তাই সাধারণ ইন্টারনেট ব্যবহার যারা করছে তারা এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে ডিপ ওয়েব অ্যাক্সেসই করতে পারে না। সেটা করার জন্য নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন, অনেক সময় অনুমোদনেরও প্রয়োজন হয়। বেসিক্যালি ডিপ ওয়েব যারা ইউজ করে তাদের কাছে ভিপিএন নাম্বার চাওয়া হয়, আর ভিপিএন নাম্বার হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা সুবিধা হলো ইউজার এই ক্ষেত্রে অ্যানোনিমাস থাকতে পারে, মানে কেউ জানতে পারছে না যে কে অ্যাক্সেস করছে, তার সমস্ত পার্সোনাল ইনফরমেশন প্রোটেক্টেড থাকে। জানলে অবাক হবেন, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার 90% আছে এই ডিপ ওয়েবে। ক্যান ইউ ইম্যাজিন? তো কারা ব্যবহার করে এই ডিপ ওয়েব? সাধারণ মানুষও করে, তবে শুধু সাধারণ মানুষ নয়। ডিপ ওয়েব ব্যবহার করে কোঅপারেটর, গভর্নমেন্ট এজেন্সিজ, নন প্রফিট অর্গানাইজেশনস, এরাও। তারা তাদের গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল ফাইলস রেখে দেয় এই ডিপ ওয়েবে। দ্য ইউনাইটেড স্টেট কংগ্রেস ওয়েবসাইট, দ্য ইউনাইটেড স্টেট কপিরাইট অফিস, এমনকি ফেসবুক সার্চ টুলও রয়েছে এই ডিপ ওয়েবে। ডিপ ওয়েবে ওয়েবমেইল, অনলাইন ব্যাংকিং, ক্লাউড স্টোরেজ,
রেস্ট্রিক্টেড সোশ্যাল মিডিয়া পেজেস প্রোফাইল এগুলোও থাকে। অনেক ওয়েব ফোরামও থাকে যেগুলো দেখার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। ডিপ ওয়েব আসলে সেই সমস্ত ইনফরমেশনের অ্যাক্সেস দেয় যেগুলো সারফেস ওয়েবে পাওয়া যায় না, বা ধরুন সারফেস ওয়েবে সেন্সর্ড থাকে। এবার আসি ডিপ ওয়েবের সব থেকে ছোট্ট একটা অংশ, ডার্ক ওয়েবে। এই ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের মাত্র 5%, কিন্তু এই 5% মধ্যে লুকিয়ে রয়েছে অদ্ভুত রহস্যময় এক দুনিয়া। ডার্ক ওয়েব থাকে ডার্ক নেটে, এবং এই ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য প্রয়োজন হয় একটি স্পেশাল ব্রাউজারের। এই স্পেশাল ব্রাউজারটি সারফেস ইন্টারনেটের ব্রাউজারের থেকে একদমই আলাদা। এতে কোনো আইপি অ্যাড্রেস থাকে না, মানে কে এই ওয়েবসাইট দেখছে, কোন দেশ থেকে দেখছে এবং কি ধরনের ইলেকট্রনিক ডিভাইসে দেখছে, কিচ্ছু জানা যায় না। ডার্কনেট দুনিয়ায় সব থেকে বেশি ব্যবহৃত হয় যেই ব্রাউজার, সেটার নাম টর, TOR, টর ব্রাউজার। এই টর অনিয়ন ব্রাউজার নামেও পরিচিত। নাও সারফেস ওয়েবের যে ডোমেনগুলোতে, মানে ইউআরএল ডোমেনে যেরকম ধরুন .com বা .net থাকে, এই ডার্ক নেটের ওয়েবসাইটগুলোতে থাকে .onion, মানে পেঁয়াজ। এবার আপনার মনে প্রশ্ন আসবে, কেন পেঁয়াজ? তার একটা স্পেসিফিক কারণ আছে। পেঁয়াজ যেমন খোসার আস্তরণে নিজেকে লুকিয়ে রাখে, তেমনি এই ব্রাউজারটিও তাকে যে ব্যবহার করছে তার আইডেন্টিটি লুকিয়ে রাখে। কিভাবে সেটাও এক্সপ্লেন করছি আপনাকে। যখন অনিয়ন ব্রাউজারের মাধ্যমে কোনো ইউজার একটি স্পেসিফিক ওয়েবসাইটে পৌঁছানোর চেষ্টা করে, তখন এই ট্রাফিকটা ইন্টারনেটের সেই স্পেসিফিক ওয়েবসাইটে যাওয়ার আগে পৃথিবীর যে কোনো সার্ভারে 3 বার র্যান্ডমলি ঘুরতে থাকে, আর প্রত্যেকটা সার্ভার নতুন করে একটা লেয়ার অফ এনক্রিপশন অ্যাড করতে থাকে। এই লেয়ারগুলোর জন্যই কিন্তু এই ব্রাউজারের নাম অনিয়ন ব্রাউজার। শুধু তাই নয়, এই ডার্ক ওয়েবের ব্রাউজার কে বা কারা তৈরি করেছে সেটাও কিন্তু জানা সম্ভব নয়। এবার বলুন তো, আপনার মাথায় আসছে না যে এত গোপনীয়তা কেন? তাহলে এই ধরনের ওয়েবসাইটে এক্স্যাক্টলি পাওয়া কি যায় যেটাকে এত সিক্রেটলি সার্ভ করতে হয়? চমকে যাবেন শুনলে। কি পাওয়া যায় না সেটা জিজ্ঞাসা করুন। ইলিগাল ড্রাগস, ওয়েপন্স, হ্যাকিং সার্ভিস, প্রাইভেট ফাইলস, এক্সপ্লিসিট কন্টেন্ট, পার্সোনাল ইনফরমেশন, যা যা আইন বিরোধী, যা যা অনৈতিক, সমস্তটাই বোধহয় এখানে পাওয়া যায়। তবে পুরোটাই যে এমন তা নয়, অনেকেই আবার গোপনীয়তা পছন্দ করে, সেই জন্য এই ধরনের ব্রাউজার দ্বারা তারা কাজকর্ম করতে প্রেফার করে। অনেকেই বেনামে জিনিস কিনতে বা বেচতে আগ্রহী হয়, এবং তারা চায় না যে তাদের পার্সোনাল ইনফরমেশন কেউ জানতে পারুক, আর সেই জন্যেই অনেক সময় তারা এরকম ধরনের ব্রাউজার ইউজ করে। অনেকটা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে নিজের ইনফরমেশন শেয়ার না করার মতন। প্রত্যেকেরই যে গোপন খারাপ অভিসন্ধি থাকে তা তো নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেরকম ধরনের জিনিস এখানে কেনা বেচা করা হয় সেটা ওপেন মার্কেটে কখনোই অ্যাভেলেবল নয়। লিস্টটা অ্যাকচুয়ালি বেশ লম্বা। এর মধ্যে মানুষও আছে, মানে হিউম্যান ট্রাফিকিং পর্যন্ত হয় এই ডার্ক ওয়েবে। এখানে হিটম্যান পাওয়া যায়, মানে ধরুন এমন একটা ওয়েবসাইট রয়েছে যেখানে মানুষ টাকার বিনিময়ে অন্য একটা মানুষকে খুন করতে পারে। ধরুন সেখানে একজন বেনামে এলো, কারোর সার্ভিসেস হায়ার করলো, আর এমন একটা মানুষকে খুন করার কথা বললো যে হয়তো তার সাথে প্রতারণা করেছে। হিটম্যান কোনো প্রশ্ন না করেই টাকার বিনিময়ে শত্রুটিকে মেরে ফেলতে পারে। তার শুধু একটাই শর্ত, বিটকয়েন দিতে হবে। বিটকয়েন অর্থাৎ এমন একটা ক্রিপ্টোকারেন্সি যেটা প্রত্যেক দেশেই চলে, কিন্তু কোন দেশ থেকে কোথায় যাচ্ছে সেটার অরিজিনটা কখনোই খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ ট্রানজ্যাকশন দেখে কখনোই বোঝা যাবে না যে মানুষটা যেই বিটকয়েনটা দিল সে কোন দেশের। তবে বেশ কিছু ক্ষেত্রে এভাবেই কিন্তু মানুষ ঠকানো হয়। 2016-তে বেসা মাফিয়া নামক একটি ওয়েবসাইট খুব জনপ্রিয় হয়ে ওঠে। মোটামুটি 5,000 থেকে 20,000 বিটকয়েনের বদলে এখানে হিটম্যান পাওয়া যেত। ওয়েবসাইটের মালিক দাবা করতেন যে তিনি সত্যি তার ক্লায়েন্টদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকেন, মানে ওই বব বিশ্বাসের মতন যত্ন সহকারে খুন করে। ক্রিস্টেন লিন ফেলকিংস নামক এক 38 বছরের মহিলা এই সাইটটির মাধ্যমে নিজের হাজবেন্ডকে খুন করার জন্য হিটম্যান হায়ার করেন। পুলিশ ওনাকে ট্র্যাক করে, অ্যারেস্ট করে, এবং এটার দরুন ওনার 5 বছরের জেল হয়। অনেক কাঠখড় পোড়ানোর পরেই বেসা মাফিয়া নামক ওয়েবসাইটটি তারপরে বন্ধও হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন কিরকম ধরনের অদ্ভুতুড়ে কারবার হয় এই ডার্ক ওয়েবে। আরেকটা এক্সাম্পল হচ্ছে আনাদার ওয়েবসাইট
অন দি ডার্ক নেট, যেটার নাম হচ্ছে সিল্ক রোড। না, হুন ডাইনেস্টির সিল্ক রোড নয়, এটা ডার্ক ওয়েবের একটা ব্ল্যাক মার্কেট, যেটা প্রচন্ড জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে এখানে এমন কিছু জিনিস বিক্রি হয় না যেটা মানুষের ক্ষতি করতে পারে, অথচ রমরমিয়ে এই ওয়েবসাইটটিতে 2011 সাল থেকে ড্রাগস বিক্রি করা হতো। তার পাশাপাশি আর্মস অ্যান্ড অ্যামিউনেশনস এবং এমন কিছু ড্রাগস যেগুলো অ্যাবসলিউটলি ব্যান্ড, সেগুলোও বিক্রি হতো। অর্থাৎ এমন কিছু ওষুধও আছে যেগুলো প্রেসক্রিপশন ছাড়া কেনা সম্ভব নয়, সেই ওষুধগুলোও কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যেত, অ্যান্ড অফকোর্স উইদাউট এ প্রেসক্রিপশন। এবার আসি আমাদের প্রথম ঘটনায়, বিকজ মেডিসিনের প্রসঙ্গ এসেছে। আজকে আমাদের প্রথম ঘটনাটা ওষুধ নিয়ে। এরকমই একটি ডার্ক ওয়েবের অন্তর্ভুক্ত ওয়েবসাইট থেকে একজন খুব সাধারণ মানুষ একটা ড্রাগ কিনে ফেলে। এই ড্রাগটির নাম হলো নক্স। এরপরেই পাল্টে যায় এই লোকটির জীবন। কি ঘটেছিল তার সাথে, এই লোকটির নাম কি? না, নাম জানা যায়নি, তবে কি ঘটেছিল মানুষটার সাথে সেটা বলার জন্যই কিন্তু আজকে ক্রাইম প্যারাডক্সে এই ঘটনাটিকে সিলেক্ট করেছি আমরা। বেসিক্যালি যারা ডার্ক ওয়েবে ঘুরে বেড়ায় তারা কেউ নিজস্ব নাম ব্যবহার করে কোনো সময় অ্যাক্সেস করে না ডার্ক ওয়েব, কিন্তু তার যেই অভিজ্ঞতাটা সেটা উঠে এসেছিল সারফেস ওয়েবে, আর সেভাবেই আমরা সবাই জানতে পারি। অবভিয়াসলি ঘটনাটা বলতে গেলে একটা নাম দরকার, সো লেটস জাস্ট সে যে এই ভদ্রলোকের নাম হলো জন। জন একজন খুব সাধারণ 9 to 5 কাজ করা লোক। সারা দিন ধরে অফিসে কাজকর্ম শেষ করে রাত্রিবেলা বাড়িতে ফিরে ডার্ক ওয়েব ঘাটাঘাটি করে। নাও জনের একটা অসুখ ছিল, ঘুমের অসুখ, ঘুমের ব্যামো। না, এটা না ঠিক ঘুম না আসার ব্যামো নয়, যেটা জেনারেলি হয়ে থাকে, যে রাত্রিবেলা ইন্টারনেট সার্ফ করেই যাচ্ছে, ঘুম আসছে না বলে। এই রোগটা সেরকম কিন্তু একদমই ছিল না, বরং উল্টোটাই ছিল। এই রোগটার নাম হলো নার্কোলেপসি। এই রোগে মানুষের বেশি ঘুম পায়, এতটাই যে দিনের বেলা জেগে থেকে কাজকর্ম করাও মুশকিল হয়ে যায়। অফিসে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলতে বলতে বিভিন্ন সিচুয়েশনে ঘুম পেয়ে যায়। জন এর আগে নার্কোলেপসির জন্য বাজারে যা ওষুধ পাওয়া যায় সেগুলো ট্রাই করে দেখেছে, কিন্তু কোনো ফল হয়নি। সো অবভিয়াসলি ডার্ক ওয়েবে ঘুরে বেড়াতে বেড়াতে জন প্রথম এই ওষুধটির কথা জানতে পারে, যেটার নাম নক্স পিল। জন জানতো যে এরকম অনেক ওষুধই আছে যেগুলো FDA এর অ্যাপ্রুভাল পায় না বলে জেনারেল স্টোরে বা মেডিসিন শপে থাকে না, তাদেরকে কেনা বেচা করা যায় না, রাখা যায় না। কিন্তু ডার্ক ওয়েবে এই সমস্ত ওষুধ খুব ইজিলি অ্যাভেলেবল, খুব স্বাভাবিকভাবেই পাওয়া যায়। এবার একদিকে জনের প্রত্যেক দিন 11 ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক, হি কান্ট হেল্প বাট স্লিপ। এভাবেই কাজকর্মের ক্ষতি হচ্ছিল, তার অ্যাম্বিশন নিয়ে বিভিন্ন মহলে কথা উঠছিল, বাট কিছুই করার নেই। 11 ঘন্টা না ঘুমোলে তার পক্ষে ফাংশন করাই পসিবল নয়। বিশেষ কিছু না ভেবে জন তাই এই নক্স পিলটা অর্ডার দিয়ে দেয়। অর্ডার করার মাত্র 1 সপ্তাহের মধ্যেই একটি নির্দিষ্ট PO বক্স নম্বরে পৌঁছে যায় এই নক্স পিল। ওয়েবসাইটটি কোনো বিলম্ব না করে এই ডেলিভারিটি করে ফেলে। জন ভেবেছিল নর্মাল দেখতে একটা ওষুধ হবে, শিশিতে থাকবে বা বাক্সে থাকবে, বাট যেটাও রিসিভ করেছিল সেটা একটি ভালো প্যাকেজিংয়ের মধ্যে একটা মাত্র পিল, অর্থাৎ একটা মাত্র ট্যাবলেট। জন খাওয়ার আগে যেই ওয়েবসাইট থেকে এইটার ব্যাপারেও জানতে পেরেছিল সেখানে গিয়ে রিভিউজ, কমেন্টস সব কিছু পড়ার চেষ্টা করে, কিন্তু নক্স পিলের ব্যাপারে সেখানে কিছুই সে জানতে পারে না। জন বিশেষ না ভেবে পিলটা খেয়ে ফেলে। প্রথম দিন রাত্রিবেলা জনের ঘুম আসে না, কিন্তু ঘুম না আসলে যে জেনারেলি একটা ক্লান্তি থাকে বা শরীর ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, ডার্ক সার্কেলস হওয়ার প্রবণতা থাকে, সেগুলো কিচ্ছু হয় না। ইনফ্যাক্ট আস্তে আস্তে ওর এনার্জি বৃদ্ধি পেতে থাকে। সারা রাত জনের মস্তিষ্ক এক মুহূর্তের জন্যও নিস্তেজ হলো না, সজাগ হয়ে রইল। পরের দিন জন অফিস গেল। অফিসে গিয়েও নিজেকে সাংঘাতিক এনার্জেটিক মনে করতে থাকলো জন। কাজের ইচ্ছে বেড়ে গেল, প্রোডাক্টিভিটি বেড়ে গেল, হঠাৎ যেন অতিরিক্ত স্ফূর্তি বেড়ে গিয়েছে জনের মধ্যে। বাড়ি ফিরে জন নোটিস করলো যে সারা দিন খাটাখাটনি করার পরেও অন্যান্য দিন যেরকম চোখে ঘুম নেমে আসে, সেই দিন তেমন কিচ্ছু হচ্ছে না। অফিসেও জনের উন্নতি হতে শুরু করে দিল। নাও কম্পিটিটিভ মাইন্ডসেটওয়ালা জন ভাবলো যে বাহ, আমার যে অতিরিক্ত ঘুম পাওয়ার রোগটা ছিল সেটাকে কম করেনি নক্স পিল, সেটাকে একদম নির্মূল করে দিয়েছে। মানে ঘুমই আর আমার আসছে না, আমার এফেক্টিভনেস বেড়ে গিয়েছে, আর এর থেকে ভালো কিছু হতেই পারে না। কিন্তু একটি মানুষ দিনের পর দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? এটা তো মানুষ পাগল হয়ে যাবে।
অ্যাট দ্য এন্ড অফ এভরিথিং মস্তিষ্কের তো বিশ্রাম প্রয়োজন, আর এই মস্তিষ্ক, জনের মস্তিষ্ক তীব্রভাবে জেগে থাকতো গোটা রাত। বেশ কয়েক মাস এরকম ভাবেই চলল। দিনের পর দিন তার প্রোডাক্টিভিটি বেড়ে চলেছে, তাকে ঘুমোতে হচ্ছে না একেবারেই, কাজ সে সমস্তটাই করে ফেলতে পারছে, আর শরীরেও বিশেষ কোনো এফেক্ট তার নেই। কিন্তু আস্তে আস্তে জন নোটিস করলো যে ওর চামড়া ফ্যাকাশে হওয়া শুরু করেছে। জন ভাবলো হয়তো কাজের প্রেশারে এমনটা হচ্ছে, ওষুধ তো সে একবারই খেয়েছে, সেটা আর কত এফেক্ট করবে। আস্তে আস্তে জন রিয়েলাইজ করে যে এই পিলটার কি কোনো সাইড এফেক্ট থাকতে পারে। সেটা নিয়ে সে পড়াশোনা করা শুরু করে, বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করা শুরু করে। আরেকবার সেই ডার্ক ওয়েবসাইটে গিয়েও জানবার চেষ্টা করে নক্স পিলের ব্যাপারে, কিন্তু ডার্ক ওয়েব থেকে ততদিনে সেই ওয়েবসাইটটাই হারিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি একবার হারিয়ে গেলে সেই ওয়েবসাইটের কোনো ট্রেসই থাকে না ডার্ক ওয়েবে। এটাই এই টর ব্রাউজারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। জন এরপরে একদিন নোটিস করে যে ওর নাভির নিচে একটা জায়গায় একটা ঘা হয়েছে, অনেকটা বেডসোর টাইপের মতন দেখতে। কোনো ব্যথা বেদনা নেই, কিন্তু চামড়াটা উঠে গিয়েছে। ভয় পেয়ে যায় জন, তাড়াতাড়ি একটি ওষুধের দোকানে গিয়ে একটি অয়েন্টমেন্ট কিনে আনে, কিন্তু সেটা ব্যবহার করার পরেও ঘাটা কিছুতেই সারে না, উল্টে ঘাটা বাড়তে শুরু করে দেয়। প্রথমে যেটা আমরা জানতে পেরেছিলাম যে চামড়াটা ফ্যাকাশে হতে শুরু করেছে, এবার চামড়াটা আরো পাতলা হতে শুরু করে। ইট বিকামস আ লিটল মোর ট্রান্সলুসেন্ট। চামড়ার তলার সমস্ত মাসেলস, ফ্যাটের লেয়ার ভিজিবল হতে শুরু করে। এই সমস্ত কিছু দেখে জন প্রচণ্ড ঘাবড়ে যায়, আর তারপরে ডাক্তারের কাছে ছোটে, ডাক্তারদেরকে জানায় নক্স পিলের ব্যাপারে। কিন্তু কোনো ডাক্তারই কোনো দিন এরকম কোনো ওষুধের ব্যাপারে শোনেনি। জন অ্যাকচুয়ালি হসপিটাল বেডে শুয়ে তার নিজের ওই অভিজ্ঞতার কথা লেখে। জন এই অ্যাকাউন্টে তার পুরো অবনতি, ফিজিক্যাল যা কিছু অধঃপতন হয় বিকজ অফ দ্য নক্স পিল, সেগুলোকে রেকর্ড করতে থাকে। অ্যান্ড লেট মি টেল ইউ, এত দিন পর্যন্ত, এত মাস পর্যন্ত জন কিন্তু একটা বারের জন্য দু চোখের পাতা এক করেনি, একবারের জন্য ঘুমায়নি। সেই অ্যাকাউন্টে বলেছে যে আস্তে আস্তে তার শরীরের থেকে সমস্ত চামড়া উঠে যেতে শুরু করে। আস্তে আস্তে জনের হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হতে শুরু করে। এবার ভাবুন, একটা মানুষ আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, অথচ তার মস্তিষ্ক অ্যালার্ট, সজাগ। একটা সেকেন্ডের জন্য সেখানে কোনো রকমের বিরাম নেই, ইনফ্যাক্ট কনস্ট্যান্ট সে ভেবে চলেছে। সো মাচ সো যে একটা সময় জন ভাবতে শুরু করলো যে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে, কিন্তু হয়তো মরে যাওয়ার পরেও তার মস্তিষ্ক ছুটি পাবে না, সেটা হয়তো তখনও চলতে থাকবে। রেডিটে জন এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা লেখে, আর সেটাই সারফেস ওয়েবে আমরা সবাই অ্যাক্সেস করতে পারি। নাও নক্স পিল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ আছে। মানে কেউ বলে যে এটা কি আদপেও ঘটেছিল, নাকি জন মেন্টালি অসুস্থ ছিল এবং এই সমস্ত জিনিসগুলো ইম্যাজিন করছিল। জনের আসল পরিচয়, ঠিকানা কিছুই আমরা জানতে পারি না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ভাইরাল হয়ে যায়। সো ন্যাচারালি ডার্ক ওয়েবের ওই ওয়েবসাইটটাকেও ট্রেস করা যায়নি, কিন্তু এটা আমরা অনেকেই জানি যে ডার্ক ওয়েবে এরকম ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যায় যেগুলো ওপেন মার্কেটে কোনোভাবেই বিক্রি করা সম্ভব নয়। 2013-তে FBI সিল্ক রোডের ফাউন্ডার, আমেরিকা নিবাসী রোজ উইলিয়াম আলব্রাইটকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ইলিগাল ড্রাগস, প্রোডাক্টস, মেডিসিনস বিক্রি করার অভিযোগ ছিল, এবং ফাইনালি সেই সব অভিযোগ প্রমাণিত হয়। 2011 থেকে 2013-র মধ্যে এই ওয়েবসাইট ডার্ক ওয়েবের অ্যামাজন হয়ে উঠেছিল। ইউ ওয়ন্ট ইম্যাজিন, ইট আর্নড 95,16,966 বিলিয়ন বিটকয়েন্স। 2015 সালে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ FBI রোজ উইলিয়ামকে কনভিক্ট করে, তার 2টো লাইফ সেন্টেন্স হয়, দ্যাট টু উইদাউট এনি পসিবিলিটি অফ প্যারোল। তাহলে জনের ঘটনাটা এমন একটা ঘটনা যেখানে ও একটা ওষুধ খেয়েছিল এবং তারপরে ঘুমোতে না পেরে পচে গলে আস্তে আস্তে মারা গিয়েছিল, এবং তখনও হয়তো তার মস্তিষ্কটা কাজ করে চলছিল। এবার আসি আমাদের দ্বিতীয় ঘটনায়।
রিচার্ড আর 5 জনের মতনই ইন্টারনেট সার্ফ করতে করতে একদিন জানতে পারে ডার্ক ওয়েবে একটি পার্টিকুলার ওয়েবসাইটের কথা। অচেনা অজানার দিকে স্বাভাবিকভাবেই মানুষের টান বেশি। টর ব্রাউজার ডাউনলোড করে রিচার্ড সেই জগৎটাকে এক্সপ্লোর করতে চেয়েছিল। এরকমই একদিন ঘুরে বেড়াতে রিচার্ড স্টাম্বলস অ্যাক্রস আ ওয়েবসাইট যেখানে একটি ব্ল্যাক ইমেজ দেওয়া রয়েছে আর তার পাশে একটা চ্যাট বক্স খোলা। রিচার্ড বুঝতে পারে যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে একটি ভিডিও প্রিভিউ করা হবে, অর্থাৎ ভিডিওটি লাইভ দেখা যাবে। রিচার্ডের মনে আরো বেশি কৌতূহল জন্মায়। একটু পরে অন্ধকার স্ক্রিনের সামনে আলো আসে আর সেখানে বোঝা যায় যে একটি মানুষকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এই ছবিটা ভেসে আসতেই চ্যাট বক্সে কথোপকথন সাংঘাতিক বেড়ে যায়। সেই সব কথাবার্তার সবটা রিচার্ড যে বুঝতে পারে এমনটা নয়। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষায় লোকজন কথা বলছে, অনেক সময় কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। 5-6 মিনিট এই কথোপকথন চলার পরে ভিডিওতে আরেকটা লোক আসে, তার মুখোশে ঢাকা। সে আসতেই চ্যাট বক্স আরো হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে। তাতে হঠাৎ করে বিটকয়েনের ডোনেশনস আসা শুরু হয়ে যায়। হাত পা বাঁধা মানুষটাকে ফেলে মুখোশ পরা লোকটি কিছুক্ষণের জন্য ভিডিওর বাইরে চলে যায়। তারপরে আবার কিছুক্ষণ বাদে হাতে একটা হাতুড়ি নিয়ে ফেরত আসে। তারপর বাঁধা মানুষটির চোয়ালে অনবরত হাতুড়ির ঘা দিতে থাকে, একবার, দুবার, বারবার। রিচার্ড এই ভয়াবহ দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে তার কি করা উচিত। যেটুকু চ্যাট রিচার্ড বুঝতে পারছিল তাতে সে বোঝে যারা লাইভ দেখছে তারা কমেন্ট করছে যে এই মানুষটার সাথে এক্স্যাক্টলি কি হওয়া উচিত। বেসিক্যালি সেডিস্ট প্রভৃতির মানুষ তারা সবাই এই ধরনের ভিডিওসগুলো এনজয় করতে ডার্ক ওয়েবে আসে। আহত লোকটার মুখ দিয়ে রক্ত ঝরছে, সে চিৎকার করছে। এরপরে হঠাৎ করে চ্যাট বক্সে শুরু হয়ে যায় একটা পোল যে এই মানুষটার সাথে এক্স্যাক্টলি কি করা উচিত, তাকে আরও কিভাবে কষ্ট দেওয়া যায়। তাকে কি কোনো আঘাত দেওয়া উচিত, কোনো স্পেসিফিক এরিয়াতে আঘাত দেওয়া উচিত, নাকি একেবারে প্রাণে মেরে ফেলা উচিত। চ্যাট বক্সের উত্তেজনা দেখে রিচার্ড হকচকিয়ে যায়। এক একটা মানুষ এক এক রকমের মত প্রকাশ করতে থাকে সেখানে। প্রচুর বিটকয়েন্সের ডোনেশনস আসতে থাকে। আস্তে আস্তে বোঝা যায় যে পোলের রেজাল্ট লোকটির মৃত্যুর দিকেই বেশি যাচ্ছে। 5 মিনিটের মধ্যে 20 থেকে 25,000 ভোটস ভেসে ওঠে ওই ওয়েবসাইটে, তার সঙ্গে ডোনেশনস। এর মধ্যে 95% পিপল দে ওয়ান্ট দিস ম্যান টু বি ডেড, কিল্ড। পোলের রেজাল্ট আসার পরেই মুখোশধারী মানুষটি বাইরে বেরিয়ে যায়। আবার ফেরত এসে ক্রমাগত মানুষটির বুকে, পেটে, মুখে, মাথায় আঘাত করতে থাকে। কনস্ট্যান্টলি আঘাত করার পরে একটা সময় চিৎকার, রক্ত সব বন্ধ হয়ে যায়। ভিকটিম মারা যায়। লাইভ স্ট্রিমিং করা হয় তাকে খুন করার সেই দৃশ্য। সবটাই খুব স্বাভাবিক, যেন একটা খেলা মাত্র যেটা সবাই এনজয় করছে। এটা যেন সত্যিই নয়। এরপরে সেই মুখোশধারী লোকটি ক্যামেরার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। স্ক্রিনে ভেসে ওঠে একটা সেন্টেন্স, হু ইজ নেক্সট। এটা বলার সঙ্গে সঙ্গেই স্ক্রিনটা সাডেনলি 10টা ভাগে স্প্লিট হয়ে যায়। প্রত্যেকটা অংশে একটা একটা করে ফেস, এক একটা করে মুখ ভেসে ওঠে। ক্যামেরার সামনে বসে যারা দেখছে তাদের মুখ। সেই 10টা স্ক্রিন যেন 10টা দেশের 10টা ঘর, 10টা ভিউয়ার, এবং তার মধ্যে একটা বক্সে রয়েছে রিচার্ডের মুখ। রিচার্ড প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার শির দাঁড়া দিয়ে নেমে যায় ঠান্ডা হিমেল স্রোত। সে বুঝতে পারে না এখন সে কি করবে। এখনই যদি সে বেরিয়ে যায় তাহলেও কি সে নিস্তার পাবে? কি করে এই সাইট রিচার্ডের ট্রেস পেল? অ্যাকচুয়ালি ডার্ক ওয়েবে তো ভিউয়ার্সদের পরিচয় জানা যায় না। আসলে ডার্ক ওয়েবের এই সাইটে কিছু হ্যাকার্স ছিল যারা প্রচণ্ড ভালো হ্যাক করতে পারে, এবং তারাই সেই স্ট্রিমিং চলাকালীন 10টা কম্পিউটার হ্যাক করে তাদের ওয়েব ক্যামের অ্যাক্সেস নিয়ে তাদের ইমেজ ডিসপ্লে করে ফেলে। কাউন্টডাউন শুরু করে সেই মুখোশ পরা লোকটি। 10, 9, 8, 7 হওয়ার সাথে সাথে 10টা থেকে 8টা, 8টা থেকে 6টা, 6টা থেকে 4টে, আস্তে আস্তে সেই বক্সেসগুলোর সংখ্যা কমতে থাকে। কাউন্টডাউনের শেষে পড়ে থাকে মাত্র 2টো বক্স, একটা রিচার্ড, অপরটি অন্য একটি মানুষের। রিচার্ড মনে মনে প্রার্থনা করা শুরু করে। এরপরে মুখোশধারী সেই মানুষটি ফাইনাল কাউন্টডাউনটা শেষ করে এবং তার সাথেই রিচার্ডের মুখটা মুছে যায় স্ক্রিন থেকে। বুঝতেই পারছেন কতটা হাফ ছেড়ে বেঁচেছিল রিচার্ড। যে পড়েছিল তার অবস্থা তখন শোচনীয়।
পুরো ভিজুয়ালস ব্লার হয়ে গিয়ে স্ক্রিনে একটি পপ আপ আসে যেখানে লেখা থাকে উই উইল মিট সুন। রিচার্ডও তার এই অভিজ্ঞতার কথা রেডিটে জানিয়ে পোস্ট করেছিল। সেই এক্সপিরিয়েন্সে রিচার্ড জানিয়েছিল দ্যাট হি হ্যাজ নো আইডিয়া যে কাকে ওরকমভাবে কিডন্যাপ করে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল সেই ব্ল্যাক রুমে। সে তাও জানতো না যে কোথা থেকে কোন কোন ভিউয়ার্সরা এই ভিডিওটা দেখেছে। যাকে শেষ অবধি স্ক্রিনে দেখা গিয়েছিল তাকেও কি একইভাবে কিডন্যাপ করে অত্যাচার করা হবে? কোনো ইনফরমেশনই ছিল না কিন্তু রিচার্ডের কাছে। রিচার্ডের ঘটনা সত্যি না সাজানো এই নিয়ে কিন্তু দ্বিমত আছে, কিন্তু ডার্ক ওয়েবে এরকম অত্যাচারের ভিডিওর লাইভ স্ট্রিম সেটা নিয়ে কিন্তু কোনো রকমের দ্বন্দ্ব নেই। এগুলোকে রেড রুম বলে। দিস এক্সিস্টস। এই নামটা নেওয়া হয়েছে জাপানিজ কালচার থেকে। সেখানেই রেড রুম কার্স বলে একটা আরবান লেজেন্ড আছে, উইচ ওয়াজ অ্যান ইন্টারনেট ফেনোমেনা। সেখান থেকেই নাম পড়ে রেড রুম। আমাদের দেশে এই টর ব্রাউজার কিন্তু নিষিদ্ধ নয়, মানে আপনি চাইলেই টর ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তবে অন্ধকারের জগতের প্রতি আকর্ষণ থাকলেও সেখানে ঘুরে বেড়ানোর সময় নিজের ক্ষতি করার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি থাকে। তাই I would genuinely advise to never try these stunts. দেখুন, আমরা জানি যে এরকম অনেক পজিটিভ কাজেও কিন্তু এরকম ধরনের ডার্ক ওয়েবে ইউজ হয়। যেরকম অনেক রিসার্চার্সরা তাদের রিসার্চটাকে সলিডিফাই করার জন্য ডার্ক ওয়েব ইউজ করে। তাছাড়াও রয়েছে মিলিটারি ফাইলস, রয়েছে এমন কিছু তথ্য যেগুলো অনেক সময় দরকার হয় ফর ভেরিয়াস রিজনস। ছোটবেলার সেই যে একটা রচনা, সেটা মাথায় রাখতে হবে। বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। যেই জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হয় সেটাই আবার অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাট আমাদের মাথায় ডিস্টিংশনটা খুব ক্লিয়ারলি থাকা উচিত। কতটা পথ অবধি গেলে পরে ফেরত আসা যায়, দ্যাট ইন ইটসেলফ ইজ দ্য বিগেস্ট প্যারাডক্স অফ দ্য ডার্ক ওয়েব।